আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের উদ্বোধন শত প্রতিকূলতায় দেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ, বললেন সভাপতি শেখ হাসিনা। যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। সম্মেলনে দলের নেতারা নতুন নেতৃত্ব বেরিয়ে আসার প্রত্যাশা। সিরাজগঞ্জে অপহরণের পর 5,000 টাকায় এক শিশুকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার মাদক সেবীর। 16 দিন পর লাশ উদ্ধার, গ্রেফতার 5। ইতালির রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে বাঙালি মুসলিমদের প্রতীকী বিক্ষোভ। ঐতিহাসিক কলোসিয়াম চত্বরে শত শত মুসল্লির জুমার নামাজ আদায়। এবং চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক স্পিনারদের চাপের মুখেই 273 রানের লিড ইংলিশদের। প্রথম বাংলাদেশি হিসেবে 150 উইকেট শিকার সাকিবের। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। 2041 সাল নাগাদ বাংলাদেশের দারিদ্র্য বলে কিছুই থাকবে না। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সম্মেলনের উদ্বোধনী পর্বের ভাষণে তিনি বলেন, সব প্রতিকূলতা পেরিয়ে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ। হারুনুর রশিদ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ঘড়ির কাঁটার হিসেবে বেলা 10টার কিছু পরেই আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে তৈরি সুবিশাল সম্মেলন মঞ্চে ওঠেন দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশতম জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বের শুরুতেই জাতীয় সঙ্গীত বাজিয়ে পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। জেলার নেতারাও উত্তোলন করেন দলীয় পতাকা। মঙ্গল কামনায় ওড়ানো হয় সাদা পায়রা ও রং বেরঙের বেলুন। এরপর সূচনা বক্তব্যে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মী সহ 12টি দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে উপস্থাপন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দলের রীতি আর আনুষ্ঠানিকতা শেষে বেলা 1:30টার কিছু পরে উদ্বোধনী পর্বের ভাষণ দিতে ওঠেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বললেন, দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগেরই। আওয়ামী লীগ এদেশের মানুষের আর্থসামাজিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে। আওয়ামী লীগ বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে এই অর্জন এনে দিয়েছে। বাংলাদেশে ওই দারিদ্র্য বলে কিছু থাকবে না, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। নিজ নিজ এলাকা, সেই এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সা ঘর তৈরি করে দেব। তারা জীবনে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব, কারণ তারা আমাদের নাগরিক, আমাদের দায়িত্ব। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধান নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, স্বাধীনতা বিরোধীরা কিছুই দিতে পারেনি এই দেশকে। 75-এর পর যারা ক্ষমতা এসেছিল, হানাদার বাহিনীর সাথে যারা দোসর ছিল, তাদেরকেই ক্ষমতায় বসিয়েছিল বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়নি। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে কখনোই কোনো দেশের সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি হতে দেবে না আওয়ামী লীগ। বাংলাদেশের মাটি, এদেশের ভূখণ্ড কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কেউ ব্যবহার করতে পারবে না, বা কোনো প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আমাদের ভূখণ্ড কাউকে আমরা ব্যবহার করতে দেব না। টেরোরিজম কখনো আমরা প্রশ্রয় দেব না। পরে বিকেলে দলের কাউন্সিলরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এক একটি সম্মেলনের মধ্য দিয়েই পুনরুজ্জীবিত হয় দলীয় প্রয়াস। আর তাই এবারের সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত নতুন নেতৃত্ব দলকে সুসংগঠিত করার পাশাপাশি 2041 সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার পথে নব উদ্যমের সঞ্চালন ঘটাবে বলে আশা করলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের যেমন রয়েছে বর্ণাঢ্য অতীত, তেমন চলমান রাজনৈতিক ধারাবাহিকতা। তাই রাষ্ট্র ক্ষমতায় থাকা বা না থাকা
যে কোনো অবস্থাতেই এই দলটির সম্মেলন গুরুত্বপূর্ণ হয়েছে দেশের মানুষের কাছে। অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে আওয়ামী লীগের 20তম সম্মেলনের ব্যাপকতা ও জাঁকজমক। সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। ইজাজ শৌমিকের রিপোর্ট। উচ্চারণ অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখা আর জঙ্গিবাদের বিরুদ্ধে। আলোর অভিযাত্রা নামের এই সাংস্কৃতিক অংশে উঠে আসে স্বাধীনতা সংগ্রাম, ঐতিহ্য, দেশাত্মবোধের চেতনা আর অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের প্রতিরোধ। শুধু মনোমুগ্ধকর অনুষ্ঠান নয়, পুরো সরওয়ার্দী উদ্যানকে সাজানো হয়েছে নান্দনিক সাজে। দলীয় প্রতীক নৌকার অবয়বে মঞ্চে সভাপতি শেখ হাসিনার সঙ্গে সর্বশেষ কার্যকরী কমিটি। সম্মেলন ততক্ষণে রূপ নিয়েছে উৎসবে। যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সারা দেশ থেকে এসেছেন 6570 জন কাউন্সিলর আর হাজার হাজার নেতাকর্মী। তাদেরকে নিজের বক্তৃতার মাধ্যমে উদ্বুদ্ধ করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতানুগত কোন রাজনৈতিক দল নয়। এত ত্যাগ, এত আকাঙ্ক্ষা, এত বিপর্যয়ের মধ্যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দল। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী আওয়ামী লীগ। এসেছেন দেশের নানা রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি আওয়ামী লীগের সম্মেলন দেখতে এসেছেন ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 10টি দেশের প্রতিনিধিরাও। আমি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে পেরে আমি অনেক খুশি। আমরা বিশ্বাস করি গণতন্ত্র ছড়িয়ে পড়া উচিত। এর মাধ্যমে পরিবর্তন আসবে। গণতন্ত্রই আমাদের অভিন্ন লক্ষ্য। আওয়ামী লীগের নেতৃত্বে দেশটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি লাভ করছে। বিশাল এই আয়োজনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী জুড়ে নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। যে কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে দলীয় কাউন্সিল করার বিধান রয়েছে। বাংলাদেশের অস্থির রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের এই কাউন্সিল থেকে যে নেতৃত্ব বেরিয়ে আসবে সেটি দেশকে কতটুকু স্থিতিশীল রাজনীতি উপহার দেবে সেটি এখন দেখার বিষয়। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের 6500 কাউন্সিলর আর কয়েক হাজার ডেলিগেটের পদচারণায় শনিবার দিনভর মুখর ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। কাউন্সিলকে ঘিরে প্রত্যাশার অন্ত নেই তৃণমূল নেতাকর্মীদের। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠনের পক্ষে মত অনেকের। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে দুর্নীতিবাজদের পরিহার করার আহ্বান জানান তৃণমূল নেতারা। শুক্রবার সকাল থেকেই সম্মেলন স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দীর্ঘ লাইনে অপেক্ষা, কয়েক ধাপে নিরাপত্তার চৌকি পেরিয়ে মাঠে প্রবেশ করতেই যেন চোখে মুখে আনন্দের ছাপ। সম্মেলন যেন পরিণত হয় উৎসবে। কাউন্সিলে আলোচনার কেন্দ্রবিন্দু নতুন কমিটি। তাই এবারও দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার উপরই আস্থা রাখছেন তারা। বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাই আমরা যোগ্য নেতাকে বেছে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। জননেত্রী শেখ হাসিনা সুন্দর একটি কমিটি আমাদেরকে উপহার দিবেন, যেই কমিটির নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী নারী নেতৃত্বের যোগ্য আসনে বসাবেন। নারী ক্ষমতায়নকে উনি বিশ্বাস করেন। নেতাকর্মীদের আলোচনা থেকে বাদ যায়নি 2019 সালের সংসদ নির্বাচন। যে কমিটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন হবে, সেই কমিটি আগামী নির্বাচনের জন্য একটা বিশাল ভূমিকা রাখবে। কারণ বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে যদি ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নততর বাংলাদেশে রূপান্তরিত করতে হয়, এই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেই আমাদের বাকি দিনগুলো কাটাতে হবে। আওয়ামী লীগের ইতিহাস ত্যাগের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস রক্তের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস বিজয়ের ইতিহাস। আর সেই ইতিহাসকে ধারণ করে 2041 সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে নতুন এক ইতিহাস রচনার অপেক্ষায় দলটি। আর সেই লক্ষ্যে এই সম্মেলন থেকে দীক্ষা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকার করলেন তৃণমূলের নেতাকর্মীরা। বাংলাদেশে যা কিছু অর্জন হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে, সারা বাংলাদেশে উন্নতির অগ্রযাত্রা আরো বেগবান করার জন্য আমরা সকল কর্মীবৃন্দ আপ্রাণ চেষ্টা করে যাব। জননেত্রী শেখ হাসিনা 2041 সালে যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার রক্ষা করার জন্য সমস্ত নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে। নেতাকর্মীদের এমন সব জল্পনা কল্পনার মধ্যেই চলছে সম্মেলন। এখন দেখার অপেক্ষা কারা আসেন নতুন নেতৃত্বে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরো থাকছে।
কলকাতায় আটক 3 বাংলাদেশি জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাবের 2 কর্মকর্তা এখন পশ্চিমবঙ্গে, জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সন্ধ্যায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগদানের জন্য তাদের ধন্যবাদ জানান। এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ভাইস মিনিস্টার জেন জিয়াওচং। শনিবার বিকেল 5টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 5 সদস্যের প্রতিনিধি দল নিয়ে যান জিয়াওচং। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। সাক্ষাৎকালে চলমান রাজনীতি সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া উইং। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য জেন জিয়াওচং ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সোসাইটির বিভিন্ন সুযোগ সুবিধা এবং সোসাইটির নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশি সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ টিপু সুলতান। চলুন দেখে নেই তার সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানে সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন প্রবাসের সর্ববৃহৎ সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, সমাজসেবক এবং ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান। সৈয়দ টিপু সুলতান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি এবং তার নির্বাচন নিয়ে। টিপু ভাই, এই যে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রোববার, এই সোসাইটি সম্পর্কে যদি একটু কাইন্ডলি আমাকে বলতেন। এই সোসাইটির জন্ম হয়েছিল মিড 70s-এ। তো জন্মলগ্নের পরপর থেকেই প্রায় আমি এটার সাথে এই সোসাইটির সঙ্গে জড়িত। আমি 87-88-এ আমি সাধারণ সম্পাদক ছিলাম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্নভাবে সোসাইটির একটা নির্বাচনের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে প্রতি 2 বছর পরে পরিবর্তন হয়। সেই প্রেক্ষাপটে আমি 2000 সালে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলাম। 2008 সালে ছিলাম, তখন সেটা ওই সময় পর্যন্ত হাইয়েস্ট ভোটার সংখ্যা ছিল 14,500। আর এইবার বাংলাদেশের বাইরে সর্বোচ্চ 18,500 ভোটার ভোট দেবে এবং সেই নির্বাচনে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেখান থেকে শুরু করেছিলেন সেই জায়গা থেকে এখন কতটুকু আসলে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এগোতে পেরেছি? আমরা যেটা করেছিলাম সেই সময়ে এইটি যে আমাদের কমিউনিটিতে ডাক্তার থাকলে কেউ একজন দেশ থেকে আসলো, সে তার ডাক্তার দেখানোর পয়সা নাই, বা এখানে একটা মেডিসিন লাগলে মানে তাকে প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে, সেই একটা আমরা ব্যবস্থা করেছিলাম পুলের। এবং বিভিন্নভাবে চাকুরির ক্ষেত্রেও চেষ্টা করেছিলাম যে যাতে একজন নতুন লোক এসে অসুবিধা না পড়ে। গত কয়েক বছর আগে কবরস্থানের যে জমি কিনা হয়েছে এখানে, সেটা একটা কল্যাণকর দিক। মিশন সেখানে সপ্তাহে 1 দিন বসে, সেটা একটা কল্যাণকর দিক। এবং বাংলা স্কুল সোসাইটির, সেটা একটা কল্যাণকর দিক। এই যে চেষ্টাগুলো সোসাইটি বর্তমানে করতেছে, আমি মনে করি এগুলো কল্যাণকর। বিভিন্ন স্টেটে বাংলাদেশ সোসাইটি অনেকগুলো বিভাজন, সেই ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক কিন্তু এখনো ইউনিফাইড। ভবিষ্যতে এটা একটা ভালো অর্গানাইজেশন হিসাবে মানুষের সেবায় নিয়োজিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা যদি দেখি যে এই নিউ ইয়র্ক সহ আশেপাশের প্রায় 8টি রাজ্য যেটি আছে, সেখানে মিলিয়ে প্রায় 4 লাখ, এবং শুধু নিউ ইয়র্কেই আমরা জেনেছি যে প্রায় 1,80,000 থেকে 2 লাখ প্রবাসী বাঙালি আছে। তো সেই ক্ষেত্রে এই নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটিতে সদস্য সংখ্যা মাত্র 18,000। এই কেন এই প্রবাসীরা এই সংগঠনে সম্পৃক্ত হচ্ছে না? ব্যাপক কল্যাণমুখী যে প্রোগ্রামগুলো যদি নেওয়া হয় তখনই এটা হবে। এখনো পর্যন্ত কিন্তু আমি মনে করি যে ব্যাপকভাবে সেই প্রোগ্রামগুলো নেওয়া হয়নি। সেবামূলক
প্রক্রিয়া যতই বাড়বে, মানুষের দুয়ারে দুয়ারে যখন সেবা পৌঁছে যাবে, যেমনিভাবে মিশন একদিন সোসাইটিতে এখন বসে, তো ওই একদিনের জন্য জনগণ সেখানে আসে, যার ফলেই কিন্তু এই যে ভোটার সংখ্যা বৃদ্ধি হওয়া, এবং নির্বাচন কমিশনের উপরেও কিন্তু অনেকটা আস্থা যখন থাকে, তখন কিন্তু ভোটাররাও মানে খুব প্রশান্তি পায়, যে আস্থা পায় যে আমরা এবার ভোটার হলে সুন্দরভাবে আমরা ভোট দিতে পারবো এবং ভালো লোক নির্বাচিত হবে। সুতরাং এই সব কিছু মিলিয়ে প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত যে আমরা মানে গোলে পৌঁছেছি এটা বলবো না, তবে আশা করি ভবিষ্যতে উত্তরোত্তর এটার একটা মানে সমৃদ্ধি লাভ করবে। এই প্রবাসে আমরা সংগঠন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভাজন দেখে থাকি, সেই বিষয়টি নিয়ে কি আপনি আমাদেরকে বলবেন যে এই বিভাজনটি কেন এবং কিভাবে এটাকে রোধ করে এই সোসাইটিকে আরো শক্তিশালী করা যায়? সোসাইটি তো বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানে মানে যারা রাজনৈতিক দল করে এখানে প্রবাসে, তারা নির্বাচিত হয়। নির্বাচিত হয়ে বিভিন্ন ধরনের এজেন্ডা তারা সেখানে পালন করতে চায়, মনে করেন, তো তখনই একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমাদের রাজনীতি বর্জন করতে হবে, এটা আগে প্রাথমিকভাবে বলতে একটা কনস্টিটিউশনের এই ধারা আনতে হবে যে কোনো ধরনের রাজনীতির সঙ্গে এই এক্সিকিউটিভ কার্যকরী কমিটির কোনো সদস্য জড়িত থাকতে পারবে না, এবং সে যদি প্রমাণিত হয় সে জড়িত, তাহলে তাকে মানে সেখানে নির্বাচনের থেকে তাকে দূরে রাখতে হবে। এই ধরনের একটা প্রক্রিয়া হতে পারে। দ্বিতীয় প্রক্রিয়া হতে পারে যে কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা সোসাইটিতে, বাংলাদেশ সোসাইটিতে পার্টিকুলারলি সেখানে আনা যাবে না। আর তৃতীয় হতে পারে যেটা মনে করেন যে যেই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত অনেকটা চলছে, যে যারা নেতৃস্থানীয় আছে তারা দেখা যায় যে ভোটার বানাচ্ছে, মানে ভোটার বানাচ্ছে পাবলিককে। হয়তো দেখা গেল একজন পাবলিক মানে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা ফ্যামিলির মেম্বার, পরিবারের মেম্বাররা নিজের পয়সা দিচ্ছে না, যেটা সত্যি, যে তখন দেখা গেল ওই নেতৃস্থানীয় যে যার লক্ষ্য আছে সে নির্বাচন করবে, সে তখন হয়তো নিজের গাটের পয়সাটা সেখানে দিয়ে দিল। এই যে প্রক্রিয়াগুলো, এইগুলো থেকে যখন রাজনীতি দূরে চলে যাবে, এই প্রক্রিয়া ভ্যানিশ হয়ে যাবে। আমাদের $10 করে প্রতি বছর পরপর 2 বছর মানে দেয়া থাকলে, ফি দেয়া থাকলে, তখন সে নির্বাচন ভোট দিতে পারবে। সেখানে $10 পরিবর্তে যদি $5 করা হয় বা আরো কিছু কম করা যায়, তাহলে আলটিমেটলি কিন্তু পয়সা অনেক উঠবে, সদস্য অনেক বাড়বে, এবং তখন কমিউনিটি অনেকটা এগিয়ে যাবে এবং ইউনিফাইড হবে। প্রবাসে বাঙালি সংস্কৃতি এবং নতুন প্রজন্মকে দিক নির্দেশনার ক্ষেত্রেও বাংলাদেশি কমিউনিটিকে গাইড করার ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটির ভূমিকা রয়েছে, এবং যারা সামাজিক সংগঠন করেন তাদেরও সেই দায়িত্ব রয়েছে। সেদিক থেকে আপনি কি বলবেন যে কি করণীয় বা কতটুকু হচ্ছে, এই নতুন প্রজন্মকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? বাংলাদেশ কালচার সেন্টারে আমার জানা মতে প্রবাসে সবচেয়ে বড় সংগঠন ছিল 8টা বিষয় নিয়ে সেখানে প্রশিক্ষণ দেওয়া হতো। সেখানে বাংলা শেখা থেকে আরম্ভ করে আপনার গিটার থেকে শুরু করে গান, নাচ, আবৃত্তি, কাজী আরিফ আবৃত্তি শেখাতেন, আপনারা জানেন স্বনামধন্য কাজী আরিফ। তো এগুলো একটা বাড়ি আমি প্রায় দিয়ে দিয়েছিলাম যে এখানে কালচারাল ইভেন্টগুলো হবে, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তা চেতনা, দেশজ যা কিছু আছে সমস্ত কিছু আমরা তাদেরকে ইনকর্পোরেট করব, যাতে আমাদেরকে ব্লেম না করতে পারে যে তোমরা তো কোনো ডিফাইন্ড আমাদের সংস্কৃতি দাও নাই, যার ফলে আমরা আমেরিকান সংস্কৃতির সঙ্গে গা ঢেলে দিয়েছি। সুতরাং সেই বিষয়টা মানে ওইটার একটা ঐতিহ্য ছিল, যে ওই বাংলাদেশ কালচার সেন্টার থেকে কিন্তু মুক্তির গান, তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ যেটা করেছে, এত রাত্র প্রায় 1:30টার সময় গিয়ে লেভিনের বাসা থেকে নিয়ে আসা হয় মুক্তির গান আমার গাড়ি দিয়ে, এবং সেখানে প্রথম ফান্ডরেজিং প্রায় $8,000 তুলে দেওয়া হয়, এবং সেইটা নিয়ে আস্তে আস্তে কিন্তু মুক্তির গান যাত্রা করে। আজকে তারেক মাসুদ নাই, তার কথা স্মরণ করছি।
তো সুতরাং এই প্রথম অ্যানিমেশন বাংলাদেশে এখানে হয়। এখানে ইউসুফ বাচ্চু সাহেব এসেছিলেন, মোর্শেদুল ইসলাম থেকে শুরু করে বিখ্যাত লোকজন বাংলাদেশ কালচার সেন্টারে এসেছিলেন এবং তাদের ছবি এবং তাদের চিন্তা ভাবনা, তাদের দর্শন বিনিময় করা হয়েছে বিভিন্ন সেমিনারের মাধ্যমে। সংস্কৃতির ব্যাপারে যেই বিষয়টা, এটা কিন্তু প্রবাসে মানে অনেক দূর এগিয়ে গেছে, সুতরাং আমি আশাবাদী। সৈয়দ টিপু সুলতান, আপনার মতো আমিও এবং আমরাও আশাবাদী হতে চাই যে প্রবাসী বাঙালি কমিউনিটি আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এবং আপনার অত্যন্ত মূল্যবান সময় এবং পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সোসাইটির বিভিন্ন সুযোগ সুবিধা এবং সোসাইটির নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশি সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ টিপু সুলতান। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরও থাকছে, মেসির জোড়া গোলে স্প্যানিশ লিগে জায়ান্ট বার্সেলোনার জয়ের ধারা অব্যাহত, ভ্যালেন্সিয়াকে 3-2 গোলে হারালো কাতালানরা। সিরাজগঞ্জে অপহরণের পর 5,000 টাকার বিনিময়ে এক শিশুকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছে এক মাদকসেবী। অপহরণের 16 দিন পর উদ্ধার করা হলো শিশুটির লাশ। আটক করা হয়েছে 5 জনকে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। স্বজনরা জানান, গত 7 অক্টোবর সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল এলাকার আনোয়ার হোসেনের 4 বছরের শিশুকন্যা জান্নাতুল খাতুন চাঁদনী নিখোঁজ হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর অপহরণের অভিযোগে মঞ্জু নামে এক মাদকসেবীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে মাত্র 5,000 টাকায় শিশুটিকে স্থানীয় নাজমুল নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত নাজমুলকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী শনিবার সকালে জামতৈল এলাকার একটি পরিত্যক্ত কূপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেছে যে বাচ্চাটা হত্যা করা, জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত কূপ আছে, সেখানে সে ফেলে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা সেই কূপটা দেখে সেখান থেকে বাচ্চাটা আমরা উদ্ধার করি। জড়িত একজন, তাকেও আমরা ধরে কোর্টে চালান দিয়েছি। সন্তানের লাশ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন বাবা মা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার ঘরে বিভেদ নাই, নারাই নাই, কিসের জন্য আমার নিবরে আমার সোনা কি আমি নিয়োগ না করছে রে। শিশু হত্যার আসামিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এলাকাবাসী। পুলিশের দাবি, মাদকের অর্থ জোগাতে শিশুটিকে অপহরণ করা হলেও নাজমুল পাচারের জন্য কিনেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে মঞ্জু। সময় সংবাদ, সিরাজগঞ্জ। চালকদের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় ত্রুটি থাকায় দেশের সড়ক দুর্ঘটনার মাত্রা ও মৃত্যুর সংখ্যা কমছে না বলে মত বিশেষজ্ঞদের। তাই এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিজ্ঞানসম্মত করার কথা বলছেন তারা। বিআরটিএ বলছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ড্রাইভিং টেস্ট বোর্ড। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দর্শক দেখুন আমার তৈরি একটি প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। রোড সাইন, রাস্তার প্রতীক বা ভাষা, যে ভাষার মাধ্যমে একজন চালককে নির্দেশনা দেয়া হয় পথের পরবর্তী পদক্ষেপ বা পরিস্থিতি সম্পর্কে। এসব প্রতীক মূলত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শেখানো হয়ে থাকে, কিন্তু দেশের অধিকাংশ চালকই অজ্ঞ রাস্তায় থাকা এসব প্রতীকের বিষয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এটাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। 20টা ছবি আপনি চলার পথে রাস্তায় পাবেন দেখতে। এটা তো মনে করেন আপনার টার্নিং বা এই যে আপনার রাস্তার ক্রসিং এরই আঁকা বাঁকা। 6 বছর ধরে গাড়ি চালাচ্ছেন আপনি, এগুলো না জেনে কিভাবে চালাচ্ছেন? আমরা এই যে মনে করেন আমরা রাস্তার দাগ আছে, দাগ দিকে চালাইতেছি। আপনি একটু বলতে পারবেন যে এই সাইনটা কি? এটা জেব্রা ক্রসিং। TIY মানে জেব্রা ক্রসিং। একটাও পারলেন না ঠিক মতো, কেন? ড্রাইভার সাবুনি রাস্তায় তো দেখেন এইসব সাইনগুলো, এগুলোর মানে কি জানেন? এগুলা ওই কিলোমিটারেরই। সাইনগুলো তো আপনার জানার কথা না, আমরা এগুলো ট্রেনিং দিন, হেল্পারি করছি, কন্ডাক্টারি করছি, ড্রাইভার করছি। আইএ পর্যন্ত আমাদেরকে এগুলা কেউ জিগা নাই, আপনিও জিগাইছেন। আপনি একটাও পারেন নাই। এটা তো আমার বুঝাই দিতে হইব, না বুঝাই দিলে এটা তো আমরা করছি না, তো বুঝি না। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী সংস্থা বিআরটিএ এর দক্ষতা নিয়ে। তবে সংস্থাটির সচিব বলছেন, লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রধান ভূমিকা ড্রাইভিং টেস্ট বোর্ডের। ড্রাইভিং টেস্ট বোর্ড ফেস ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে তাহলে আমরা মনে করি এটা দায় দায়িত্ব বোর্ডের। সে কোত্থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে
এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে গত 5 বছরে দেশে ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমে আসছে, তবে তা এখনো আশানুরূপ নয়। যদি চালক কোনো সাইন না জানে অথচ সে 16 বছর 20 বছর গাড়ি চালাচ্ছে, তার মানে তার লাইসেন্স পাওয়ার যে প্রক্রিয়াতে গলতটা রয়ে গিয়েছিল, অথচ এই লাইসেন্স পাওয়ার সিস্টেমে কিন্তু তার এই সাইন মার্কিং এর বিষয়বস্তু সে জানে কিনা সেটা এনশিওর হয়ে আসার কথা। বুয়েটের তথ্য মতে চলতি বছরের শেষ 6 মাসে প্রায় 2000 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1000-এরও বেশি মানুষের। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন উপলক্ষে দুবাইয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি। পরিষদের আহ্বায়ক প্রকাশ তালুকদারের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ কামাল, মোহাম্মদ আবুল হাসান, নুরুল ইসলাম সহ আরো অনেকে। বক্তারা বলেন, যোগ্য এবং কর্মঠ নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করে দেশের উন্নয়ন করাই এবারের সম্মেলনের লক্ষ্য। কলকাতায় আটক 3 বাংলাদেশি জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 2 কর্মকর্তা এখন পশ্চিমবঙ্গে। এ তথ্য জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। শনিবার সকালে র্যাবের 2 কর্মকর্তা নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে তাদের সল্টলেকের এনআইএ দপ্তরে নিয়ে যাওয়া হয়। গেল 26 সেপ্টেম্বর কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স 6 জঙ্গিকে আটক করে। এর মধ্যে 3 জন আনোয়ার হোসেন ওরফে এনাম, জাবিরুল ইসলাম ওরফে জাহিদ ও মোহাম্মদ রুবেল ওরফে রফিক বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানায় ভারতীয় পুলিশ। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করতেই সেখানে গিয়েছেন র্যাবের কর্মকর্তারা। এনআইএর পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে আরও বাংলাদেশি গোয়েন্দা তাদের জেরা করতে কলকাতায় যেতে পারেন। ইতালির রাজধানী রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে ঐতিহাসিক কলোসিয়াম চত্বরের সামনে জুমার নামাজ আদায় করেছেন কয়েকশো মুসল্লি। সম্প্রতি ইউরোপ জুড়ে বিভিন্ন সন্ত্রাসী হামলার পর চরমপন্থার অভিযোগ এনে রোম সহ ইতালির বিভিন্ন শহরে বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে অভিনব এই প্রতিবাদের আয়োজন করে বাংলাদেশ ভিত্তিক মুসলিম অভিবাসীদের সংগঠন ধূমকেতু অ্যাসোসিয়েশন। তারা ইতালি সরকারের কাছে ধর্মীয় অধিকার রক্ষার পাশাপাশি বন্ধ করে দেওয়া মসজিদগুলো খুলে দেওয়ার দাবি জানায়। সমস্ত মানব জাহানের কল্যাণের জন্য আমি ঘোষণা করছি, ওই লোক তারা আমাদের মসজিদে তালা লাগিয়ে দিয়েছে। আমাদের মসজিদগুলো খুলে দিতে হবে, অন্যথায় আমাদের নামাজ আদায়ের জন্য অন্য জায়গার ব্যবস্থা করে দিতে হবে। যদি তা না করা হয় তবে আমরা এখানেই নামাজ আদায় করব। রোমে অনেক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কিভাবে নামাজ আদায় করব? মসজিদ বন্ধের প্রতিবাদে আমরা এখানে নামাজ আদায় করতে এসেছি, যাতে আমাদের মসজিদগুলো শিগগিরই খুলে দেওয়া হয়। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 273 রানের লিড নিয়েছে সফরকারী ইংল্যান্ড। শনিবার দিনের শুরুতে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় 248 রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে 8 উইকেটে 228 রানে দিন শেষ করেছে সফরকারীরা। এদিন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 150 উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। তৃতীয় দিনের সকালের গল্পটা ছিল একটু অন্যরকম। লিড নেওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও সে আশা পূরণ হয়নি টাইগারদের, কারণ তৃতীয় দিনের শুরুতে সাজঘরে ফেরেন সাকিব। বাকিরা টেকেননি বেশিক্ষণ, পারেননি সাব্বিরও। তাই আগের দিনে 221 রানের সাথে এদিন আরো 27 রান যোগ করে 248 রানে অল আউট হয় বাংলাদেশ। 45 রানে এগিয়ে থেকে ব্যাটিং এ নেমে দারুণ শুরুর আভাস দিল মিরাজের ভেলকিতে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক কুক। এরপর সাকিব ও তাইজুলের স্পিন ভেঙে পড়ে ইংলিশদের মিডল অর্ডার। অতিথিদের দলীয় 62 রানে নেই ডাকেট, রুট, ব্যালেন্স ও মঈন আলীর উইকেট। খুব অল্প রানে প্রতিপক্ষকে আটকানোর স্বপ্ন দেখে গ্যালারির দর্শকরা, কিন্তু ষষ্ঠ উইকেটে স্টোকস ও বেয়ারস্টোর 127 রানের জুটি লড়াইয়ে ফেরায় ইংলিশদের। তবে 47 রান করা বেয়ারস্টোকে ফিরিয়ে জুটি ভাঙেন অভিষিক্ত রাব্বি। তারপরেই টেস্টে 150 উইকেট শিকারীর সাকিবের স্পিনে পরাস্ত হন 85 রান করা বেন স্টোকস।
দিনের শেষ ভাগে আদিল রশিদের উইকেট নিয়ে ক্যারিয়ারের 15তম বারের মতো 5 উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ওকস 11 ও স্টুয়ার্ট ব্রড 10 রানে অপরাজিত আছেন। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম উইকেট। আর বাংলাদেশ দলের হাতে আছে এখনো 2টি দিন। এই 2 দিন ব্যাট করে টাইগাররা জিতে চট্টগ্রামের মাটিতে নতুন ইতিহাস রচনা করবে নাকি ইংল্যান্ডের বিপক্ষে জয় অধরাই থেকে যাবে, তাই এখন দেখার বিষয়। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এবার স্প্যানিশ লিগের খবর। স্প্যানিশ লিগে জয়ের ধারা ধরে রেখেছে জায়ান্ট বার্সেলোনা। মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে 3-2 গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ের শিরোপা দৌড়ে টিকে রইল এনরিকের শিষ্যরা। ম্যাচের 22 মিনিটেই মেসির ঝলক দেখেন ভ্যালেন্সিয়ার মাঠ স্তাদিও মেস্তেলার দর্শকরা। সতীর্থ র্যাকিটিচের অ্যাসিস্ট করা বলকে জালের ঠিকানায় পাঠিয়ে বার্সেলোনাকে 1-0 গোলের লিড এনে ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে ম্যাচের 52 মিনিটেই অবশ্য সমতা আনে স্বাগতিক ভ্যালেন্সিয়া। মুনির হাদ্দাদির গোলে আনন্দে মাতে স্বাগতিক সমর্থকরা। মিনিট 4 পর স্বাগতিক সমর্থকদের আনন্দের মাত্রাটা আরও বাড়িয়ে দেন মোরেনো মাচাদো। তার গোলেই এনরিকের দলের বিপক্ষে 2-1 গোলের লিড পায় ভ্যালেন্সিয়া। 62 মিনিটে অবশ্য বার্সা ভক্তদের জন্য স্বস্তি নিয়ে আসেন সুয়ারেজ। তার গোলেই ম্যাচে 2-2 সমতা আনে বার্সা। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে মেসি নিজে তার জোড়া গোল পূর্ণ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিক বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের উদ্বোধন শত প্রতিকূলতায় দেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ, বললেন সভাপতি শেখ হাসিনা। যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। সম্মেলনে দলের নেতারা নতুন নেতৃত্ব বেরিয়ে আসার প্রত্যাশা। সিরাজগঞ্জে অপহরণের পর 5,000 টাকায় এক শিশুকে বিক্রি করে দেওয়ার কথা শিকার মাদক শিবির। 16 দিন পর লাশ উদ্ধার, গ্রেফতার 5। ইতালির রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে বাঙালি মুসলিমদের প্রতীকী বিক্ষোভ। ঐতিহাসিক কলোসিয়াম চত্বরে শত শত মুসল্লির জুমার নামাজ আদায়। এবং চট্টগ্রাম টেস্টের 3য় দিনে স্বাগতিক স্পিনারদের চাপের মুখেই 273 রানের লিড ইংলিশদের। প্রথম বাংলাদেশি হিসেবে 150 উইকেট শিকার সাকিবের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।